Good afternoon, everyone. Good afternoon, sir. Good afternoon, Good afternoon, sir. গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে একটি নতুন ক্লাস নিয়ে আবার তোদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকে যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হচ্ছে টিকিউএম। তো এর আগের দিন তোদেরকে টিকিউএম নিয়ে পরে আমি বলেছিলাম যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কী জিনিস। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোদের এমপ্লয়েবিলিটি স্কিল যে চ্যাপ্টার রয়েছে, যে টপিক সাবজেক্ট, সেই এমপ্লয়েবিলিটি স্কিলে তোদের যে সেকেন্ড সেমিস্টারের এই সাবজেক্টটা তোদের রয়েছে, এই বিষয়টা তোদের আছে, এই টিকিউএম টপিকটা। ওকে, তো আমার নাম বিশ্বনাথ কর্মকার, আমি ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি থেকে তোদের এই ক্লাস নিচ্ছি ড্রাফটসম্যান সিভিলের। তো টিকিউএম জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, মানে পুরো একটা ম্যানেজমেন্ট সিস্টেম যে চলে, তো তার যে কোয়ালিটি গুণমান সে পুরো একসঙ্গে পুরোটাকেই চেক করে দেখা হয়। তো এই টিকিউএমের কিছু গুরুত্বপূর্ণ কিছু অপরিহার্য জিনিস রয়েছে, সেই জিনিসটা এখানে প্রথমে বলা হয়েছে। প্রথমে একটা কথা বলে রাখি, কি কাস্টমার ইজ কিং। ঠিক আছে, এই ফিলোসফিটা কিন্তু ম্যানেজমেন্টের সব জায়গায় এটা মেনে চলা হয়, যে কাস্টমারই কি, মানে কাস্টমারই হচ্ছে প্রথম কথা, তার সঙ্গে কাস্টমারই হচ্ছে আমার কি শেষ কথা। তো এখানে কি বলছে, টু অ্যাডপ্ট অ্যান্ড ইনিশিয়েট টিকিউএম উইথ এনি অর্গানাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কি এলিমেন্টস ইজ এসেন্সিয়াল। দিস এলিমেন্টস that form the essential core of the TQM philosophy and help চেঞ্জ দ্য অ্যাটিটিউড অ্যান্ড কালচার উইদিন দ্য অর্গানাইজেশন আর বাদবাকি জিনিসগুলো এখানে বলা হয়েছে। তো প্রথমে এটা মানে বলে দিচ্ছি যে কি কোনো কিছু জিনিসকে অ্যাডপ্ট করা, মানে সেটাকে নিয়ে নেওয়া। যেরকম অ্যাডপশন মানে কি, অ্যাডপশন কথাটা মানে হচ্ছে কি, যেরকম অনাথ আশ্রম থেকে শিশুদেরকে নিয়ে নেওয়া হয়, গোদ নেওয়া হয়, তো ঠিক সেরকম জিনিস, যে কোনো জিনিস হয়তো ভালো, সেটাকে সম্মতি জানিয়ে সেটাকে আগে গ্রহণ করো, নিয়ে তারপরে সেটাকে বাস্তবে পরিণয়ন করো, সেটাকে ইনিশিয়েট করো, সেটাকে কাজে লাগাও। তো কোনো একটা অর্গানাইজেশনে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এটা কি, এটা হচ্ছে অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কি এলিমেন্টস ইজ এসেন্সিয়াল, মানে এর মৌলিক যে জিনিসগুলো সেইটা বোঝাপড়াটা হচ্ছে আগে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো অর্গানাইজেশনে যদি টিকিউএম আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়। এই যে এলিমেন্টসগুলো যেটা রয়েছে এটা কি তৈরি করে, এগুলো হচ্ছে টিকিউএম যে ফিলোসফি রয়েছে তার সবথেকে গুরুত্বপূর্ণ যে কোর, মানে একদম যে ভেতরের জিনিস সেটাকে তৈরি করে। আর তার ফলে কি হয়, মনোভাব এবং তার কালচার, যে সংস্কৃতি একটা অর্গানাইজেশনের মধ্যে, সেটার মধ্যে কিছু কিছু চেঞ্জেস নিয়ে আসে। তো সে কী চেঞ্জেসগুলো নিয়ে আসে, প্রথম কথা কি বলছে, যেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কোনো প্রোডাক্ট তৈরি করার পর তারপর প্রোডাক্টটা যখন আমি সেল করব, তো শুরু থেকে একদম শেষ অবধি আমাকে এটা মাথায় রাখতে হবে কোনো কোম্পানিকে, যে যে কাস্টমার তার যেন সন্তুষ্টি হয়, সে যেন প্রোডাক্টটাকে ইউজ করে যেন সে ভালো বলে। তারপরে কি লিডারশিপ, এবারে প্রতিটা কাজের জন্য কি একটা করে লিডার দরকার প্রতিটা ডিপার্টমেন্টের জন্য, যে সঠিক পথ নিদর্শন করে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে। তার সঙ্গে কি সে লিডারের আন্ডারে যারা সব থাকবে, যে এমপ্লয়ি বা ওয়ার্কার্স, তারাও যেন সে লিডারের কথা মতন মেনে যেন কাজ করে, তবে কি একটা টোটাল কোম্পানি ঠিক মতন রান হয়। আর সেই সূত্রে কি হয়, যে আমার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের যে প্যারামিটার্স থাকে সেগুলো ঠিক মতন সাকসেসফুল স্কোর করা যায়। তারপরে কি হচ্ছে কোয়ালিটি পলিসি। টিকিউএমের মধ্যে কিংবা কোনো অর্গানাইজেশনের মধ্যে কোয়ালিটিকে যদি আমাকে ঠিকঠাক মেনে চলতে হয়, যদি সব স্ট্যান্ডার্ড যদি গুণমান ঠিক রাখতে হয়, তাহলে কিছু নীতি তৈরি করা হয়। সেই নীতিগুলো কি কোয়ালিটির ওপরে থাকে, সেটাকে বলা হচ্ছে কোয়ালিটি পলিসি। তারপরে কি হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, কোনো সংগঠনের যে কাঠামো, সে কাঠামোগত কিছু চেঞ্জ নিয়ে আসা, সেটাকে একদম আপাদমস্তক একদম ওপর থেকে নিচ অবধি সেটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করা, যাতে কোম্পানি যাতে ঠিকভাবে আমার রান হয়। তারপরে কি যত বেশি সম্ভব এমপ্লয়ীদেরকে ইনভলভমেন্ট করা, এমপ্লয়িরা যত বেশি ইনভলভমেন্ট হবে একটা অর্গানাইজেশনের মধ্যে, একটা অর্গানাইজেশনকে নিয়ে যত ভাববে, যত তাদের চিন্তন শক্তিটা বাড়াবে, তত কি হবে, এমপ্লয়ীদের কাজ করতে বেশি ইন্টারেস্ট আসবে। তার ফলে কি হবে, কোম্পানি খুব ভালো, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে খুব ভালো স্কোর করবে, আর কাস্টমারদেরও সে প্রোডাক্টগুলো ইউজ করে খুব ভালো লাগবে, কারণ কি কোম্পানি খুব ভালো তখন রান করবে, কারণ ডিউ টু হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট। তারপর কি হচ্ছে আমার কোয়ালিটি কস্ট। কোয়ালিটি কস্ট কিন্তু এটার সঙ্গে কোনো মতে মানে যে জিনিসটা এখানে বলা হচ্ছে, যে অ্যাটিটিউড অ্যান্ড কালচারের মধ্যে যে চেঞ্জেস, মানে এরকম জিনিসটা নয় যে কোনো জিনিস হয়তো ভালো করতে গিয়ে কিংবা কোনো জিনিসের হয়তো আমি কস্ট কমাতে গিয়ে দেখা গেলো আমি কোয়ালিটির দামটা আমি নামিয়ে দিলাম, সেই জিনিসটা করলে চলবে না। গুণমানের যে মূল্যটা সেটা সর্বদা সেম
একই রকমভাবে যেন বজায় থাকে, মানে কোয়ালিটির সঙ্গে যেন কোনো রকম কোনো কিছু কম্প্রোমাইজ না করা হয়। তারপর কি বলছে সাপ্লায়ার সিলেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে, তারপরে হচ্ছে সাপ্লায়ার, যে কোন কোন জায়গা থেকে আমি র মেটেরিয়ালস আমি সাপ্লাই করবো বা র মেটেরিয়ালস আমি দেবো বা পাবো, ঠিক আছে। তো সেই সংক্রান্ত অর্গানাইজেশনের মধ্যে যেসব ডিপার্টমেন্ট রয়েছে তারা ঠিক মতন যেন কাজ করে, তারা ঠিক মতন যেন সাপ্লাইদেরকে সিলেকশন করতে পারে, আর এর সঙ্গে সঙ্গে যেন ডেভেলপমেন্টও যেন ঠিক মতন হয়, যেন ঠিক মতন যেন প্রণয়ন উন্নতি যেন হতে পারে। এবার এই টিকিউএমের কিছু প্রিন্সিপালস, কিছু নীতি আছে। তো কিছু কি প্রিন্সিপালস একদম নীতিগুলো এখানে কী বলা হয়েছে, প্রথমে কী বলা হয়েছে এখানে কমিটমেন্ট। তারপর কী হচ্ছে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট, তারপরে ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং, তারপর হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, আর তারপর কী আছে কাস্টমার ফোকাস। এরপরে আসছে পিলার্স অফ টিকিউএম, এটা অন্য জিনিস, এটা পরে আসছি। তো ম্যানেজমেন্ট যে কমিটমেন্ট সেটা কি, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। তো প্রথমে কোনো জিনিসকে প্ল্যান করা, যে আমি কোনো কাজের প্রতি কমিটেড, মানে কি, মানে আমি নিজেকে পুরোপুরি ওই কাজের মধ্যে আমি নিযুক্ত করেছি, আমি নিজেকে পুরোপুরি ওর মধ্যে আমি আবেশ করে দিয়েছি। তো ম্যানেজমেন্ট দিক দিয়ে কি করা হয়, কোনো জিনিসকে যদি চালনা করতে হয় ঠিকভাবে, কোনোকে যদি আমাকে ঠিক মতন যদি দর্শন, যদি আমাকে দিকে নিয়ে যেতে হয়, ঠিক আছে, কোনো অর্গানাইজেশন, কোনো কোম্পানিকে, তাহলে ঠিক মতন আগে আমাকে প্ল্যানিং করতে হবে। আগে সেটাকে ঠিক মতন করে ভাবতে হবে যে কীভাবে আমি কোম্পানিকে, অর্গানাইজেশনকে আমি রান করব, সেটা কীভাবে আমি সেটাকে আমি সঠিক পথ আমি দেখাবো, যাতে আমার কোম্পানি ঠিক মতন রান হয়, যাতে অর্গানাইজেশন আমার কোনো মতে ফল না করে যায়। তো সেই মতন আমাকে প্ল্যানিং করা দরকার। তারপর কি, যেটা আমি প্ল্যানিং করলাম সেটাকে এবার আমাকে কাজে লাগাবো, সেটাকে করতে হবে, মানে ডু। তো সেটার জন্য কি বলেছে, ডিপ্লয়, সাপোর্ট, পার্টিসিপেট, এই জিনিসগুলো আছে। এরকম যেমন ডিপ্লয় জিনিসটা কি, যেরকম আমি আইটির দিক দিয়ে বলছি, যেটা হচ্ছে আইটিতে ধরে নে একটা কোনো কোম্পানিতে কাজ চলছে, সেখানে কি যে একটা কোনো নতুন কোডিং হয়তো সেটার উপরে কাজ হয়েছে, এইবারে ধরে নে সেটাকে আমি ডিপ্লয় করব, মানে কীরকম ডিপ্লয়, ধরে নে ফ্লিপকার্টে আমরা যেরকম অনলাইনে ওইখান থেকে কার্ট, মানে আমরা জিনিসপত্র কিনি, কমার্স সাইট একটা। এবারে ওইখানে কি হয়, আমরা একটা কোনো মোবাইল ফোনে যদি ক্লিক করলাম, তো পরক্ষণে কী হয়, সে মোবাইল ফোনে তার প্রাইস দেখায়, কীভাবে সেটা পেতে পারি, কি মানে ক্যাশ অন ডেলিভারি পাবো, না আমাদেরকে আগের থেকে পেমেন্ট করে দিতে হবে, না ক্রেডিট কার্ডের সুবিধা, তার সঙ্গে আর কী অফার রয়েছে, কাস্টমারদের রিভিউস ইত্যাদি সব কিছু ডিটেলস ওখানে দেওয়া থাকে। এবার ধরনের ওইখানে হয়তো আরেকটা এক্সট্রা কোনো একটা কিছু ইনফ্রাস্ট্রাকচার ওখানে হয়তো অ্যাড করতে চলেছে কোনো কোম্পানি, মানে ফ্লিপকার্টে। তো তার আগে কী হয়, সেটার জন্যে তার কোডিং ডিকোডিংয়ের ব্যাপার থাকে, প্রোগ্রামিং লেখার ব্যাপার থাকে। এইবার এইটা যখন কাস্টমাররা যখন সামনে পাবে, তার মানে কী হবে, মানে কাস্টমার হয়তো সেই পেজের মধ্যে একটা নতুন কোনো অপশানস হয়তো পেতে চলেছে। তার মানে কি, তার মানে আমি যে কোডিং বা ডিকোডিং বা আমি যে অপশানসটা আমি ক্রিয়েট করছি, সেটা আমি তখন ডিপ্লয় করতে চলেছি, যেন ওটা ঠিক মতন কাস্টমাররা দেখতে পায়। তো সেসব জিনিস মানে কি, মানে আমি যেটা চিন্তা ভাবনা করলাম সেটাকে আমি তখন কাজে লাগাচ্ছি, ইমপ্লিমেন্ট করছি, সেটাকে বাস্তবায়ন করছি আমি। ঠিক সেভাবে কারো কাছ থেকে কোনো সাপোর্ট পাওয়া, কোনো কিছু কাজের মধ্যে কিছুকে নিজেকে পার্টিসিপেট করানো, এগুলো হচ্ছে ডু। এবার হচ্ছে চেক করা, যে জিনিসটা প্ল্যান করা হলো আর যে জিনিসটা কাজ যখন চলছে সেটা ঠিক মতন আমরা রান করছি কিনা, হয়তো টেস্টিং ফেজেই বলছি যে ঠিক মতন সেটা আমার হচ্ছে কিনা। যেমন আমার সবথেকে বড় একটা এক্সাম্পল, যেরকম এলন মাস্ক, টেসলার কোম্পানির যে হেড এলন মাস্ক। তো ওনার কী প্ল্যান, ওনার প্ল্যান হচ্ছে যে মহাকাশে যে রকেটগুলো স্যাটেলাইট নিয়ে যাচ্ছে, সেই রকেটগুলো কী হয়, ওগুলো মহাকাশে অ্যাজ এ ডেব্রিজ, মানে ওয়েস্ট মেটেরিয়াল হিসাবে ওগুলো ওইখানেই ঘুরে বেড়াতে থাকে। তো এই এলন মাস্কের কি প্ল্যান, যে ওই রকেটগুলো ওইখানে যেন না থাকে, সেগুলো কি একটা নির্দিষ্ট মানে উচ্চতায় গিয়ে পড়ে, যখন আমি স্পেস স্যাটেল বা স্যাটেলাইটকে যখন আমি ওখানে ছেড়ে দিচ্ছি, যখন রিমুভ করে দিচ্ছি, মানে যখন আলাদা হচ্ছে, ডিসকানেকশন যখন হয়ে যাচ্ছে, তখন ওগুলো যেন পৃথিবীতে ফিরে এসে পরে যেন ওশেনে যেন ল্যান্ড না করে, ল্যান্ড করে, যে ল্যান্ড থেকে আমি সেটাকে উৎক্ষেপণ করা হয়েছিল। তো সেই মতন করে তারা প্ল্যান করেছে, সেটাকে ডুও করেছে, মানে সেটা ডিপ্লয়ও করা হয়েছে। এবারে কি ওটা এখন অন দ্য টেস্টিংয়ে চলছে, যে কোনো ক্ষেত্রে কী হচ্ছে, যে সে রকেট যে পার্টগুলো সেগুলো এসে পরে হয় ল্যান্ডে পড়ে ধ্বংস হচ্ছে, বা কোনো সময় সঠিকভাবে ল্যান্ড করছে, তার মানে কি ওটা রিভিউ করছে, চেক করছে। এরপর কি হচ্ছে অ্যাক্ট। তো মানে কি অ্যাক্ট করা, মানে সেটাকে কাজে লাগানো বা সেই সংক্রান্ত কোনো কিছু আইন
যেটাকে সেটাকে প্রণয়ন করা, ঠিক আছে, কিংবা কোনো জিনিসকে ঠিক মতন চেনা, রেকগনাইজ করা যে এটা ঠিক মতন আমার হচ্ছে কি না, কিংবা সবার সঙ্গে কমিউনিকেট করা, কিংবা সেই পুরো জিনিসটাকে আবার রিভাইজ করে চেক করা। তো এই জিনিসগুলো কার মধ্যে পাচ্ছে? এগুলো হচ্ছে ম্যানেজমেন্ট কমিটমেন্টের মধ্যে আসছে। মানে ম্যানেজমেন্ট ওপর লেভেলে যারা রয়েছে, ধরনের চেয়ারপারসন বা সিইও বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা ডেপুটি জেনারেল ম্যানেজার, তো তাদের এগুলো ব্যাপার যে ওরা কোম্পানিকে যে রান করবে, তো কোম্পানি কোন উদ্দেশ্যের উপরে রান হবে, কোম্পানির গোল কি থাকবে, কোম্পানির এম কি হবে, কোম্পানির কী কী থাকবে অবজেক্টিভ, তার কী কী পারপাস, কী করে আমি প্ল্যান করব, কী করে চেক করব, কী করে সেটা কাজে লাগাবো, কী করে সেটা অ্যাক্ট হিসেবে পরিণত করব, কী করে সবার সঙ্গে যেন সংযোগ যেন ব্যবস্থা ঠিক থাকে, সঠিক সময়ে সঠিক জিনিসকে যেন আমার ঠিক মতন চেনা যায়, যেন রেকগনাইজ করতে পারি, পুরো জিনিসটাকে যেন আমি রিভাইজ করতে পারি, সেই সব জিনিসগুলো থাকে হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে। এরপর হচ্ছে এমপ্লয়ি, মানে যারা কাজ করছে, এমপ্লয়ি বল বা ওয়ার্কার বল বা সেমি স্কিল ওয়ার্কার বা আনস্কিল ওয়ার্কার, ঠিক আছে, তো তাদের কি, তাদের দরকার কি, তাদের দরকার ট্রেনিং। মানে তাদেরকে যে আমি শক্তিশালী করে তুলবো, তাদের যে আমি এম্পাওয়ার করব, তো তার সেটা কীভাবে হবে? প্রথম কথা, তাদের সঠিক ট্রেনিং আমার দরকার। এবার ট্রেনিং কি, এটা যদি কোয়ালিটি আমি ট্রেনিং যদি না দিতে পারি, তাহলে সেই এমপ্লয়িরা ঠিক মতন আর কাজ করতে পারবে না, কিংবা যে কাজ করবে সেটাও তো আমার ঠিক মতন সাকসেসফুল আমার হবে না। এরপর হচ্ছে কি, আমার সাজেশন স্কিম, যে নতুন নতুন জিনিসকে সাজেস্ট করা, নতুন নতুন স্কিমকে, নতুন নতুন নীতিকে সামনে নিয়ে আসা, যেন ঠিক মতন আরও ভালোভাবে যেন কাজগুলো হতে পারা যায়। তারপর কি হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড রিকগনিশন। মেজারমেন্ট মানে কি, মানে প্রতিটা জিনিসের মেজার মানে পরিমাপ করা, মানে অ্যাজ পার কোয়ালিটির দিক দিয়ে, অ্যাজ পার তার প্রোডাক্টিভিটির দিক দিয়ে, অ্যাজ পার তার টেকনোলজির দিক দিয়ে, অ্যাজ পার তার ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে, সব জিনিসের একটা মেজারমেন্ট থাকে। মেজারমেন্ট যদি আমার ঠিক থাকে, তাহলে যে ভুলটা প্রোডাকশনের সময় হয়, ঠিক আছে, কিংবা প্রোডাকশনের আগে যে ভুলগুলো হয়ে থাকে, সেই ভুলগুলো তখন টলারেন্সটা আমার অনেক পরিমাণে কমে যায়। তো তার মধ্যে কী কী জিনিস হতে পারে, আমি যে প্রোডাক্ট তৈরি করছি সেইটার, কিংবা যে এমপ্লয়ি যে সেই কাজটা করতে চলেছে, তো তার ধরনে তোর মানে অ্যানালিটিক্স চেক করা, ঠিক আছে, এইসব জিনিসগুলো। তারপরে কি সঠিক জিনিসকে রিকগনাইজ করা, যে কোনটা ভুল কোনটা ঠিক, কোনটা আরও করলে বেটার হবে, কোনটা আর বেশি না করে ভালো, তাহলে জিনিসটা ভুলের দিকে এগোবে, এইগুলো। আর সর্বোপরি কি, যে এক্সেলেন্স টিম তৈরি করা, কারণ সবথেকে বেশি কি টিম ওয়ার্ক। যেরকম একটা ফুটবল যে সকার যে খেলা হয়, সেখানে কি থাকে, 11 জন প্লেয়ার মিলে একসঙ্গে খেলে, সেরকম ক্রিকেট। তো এখানে কি হয়, গোটা টিমটা যদি মানে সবকটা প্লেয়ার, এক একটা প্লেয়ার যদি শুধু নিজের স্বার্থের জন্য খেলতে শুরু করে, তাহলে কিন্তু একটা কোনো দেশের হয়ে যে একটা টিম খেলবে, কিংবা একটা কোনো ক্লাবের হয়ে যারা খেলছে, তারা কিন্তু সেই ক্লাবটা কোনোদিনও জেতাতে পারবে না। তো এখানে কী হয়, সবার সঙ্গে সবার কিন্তু হেল্পের দরকার আছে। যেরকম সবথেকে বেস্ট এক্সাম্পল, যে ফুটবল যে খেলাটা হয়, এখানে একজন যে ডিফেন্ডার থাকে, কিংবা যে মিডফিল্ডার থাকে, কিংবা রাইট উইং বা লেফট উইংয়ে যে থাকে, সে যদি ভাবে যে আমার পায়ে বল আসবে মানে আমি একাই ছুটে গিয়ে আমি গোল করবো, আমি কাউকে পাস দেবো না, সেটা কিন্তু কোনোদিনও সম্ভব না। হ্যাঁ, রেয়ার কেসে সেগুলো হয়ে থাকে। সেগুলো কোন কেসে, যে কারোর হয়তো স্পিড বেশি, সে হয়তো প্রচণ্ড দ্রুত গতিতে হয়তো ছুটে যেতে পারবে, কারোর হয়তো ভেলোসিটি বেশি রয়েছে, ঠিক আছে, কারোর হয়তো ড্রিবলিং ক্ষমতা খুব বেশি আছে, কারো হয়তো ট্যাকল করার ক্ষমতা খুব বেশি, সেক্ষেত্রে হয়তো সে একা নিয়ে চলে গেলো, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, টিম ওয়ার্কের দরকার পড়ে, কারণ আমাকে পাস আমাকে দিতেই হবে। ঠিক সেরকম জিনিস হচ্ছে কি, যে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্টের মধ্যে টিম জিনিসটা খুব দরকার, মানে জিনিস সবথেকে শ্রেষ্ঠত্ব যেটা হচ্ছে এক্সেলেন্স টিম তৈরি করা। সেটা আমার প্রোডাকশন টিমও হতে পারে, সেলস টিমও হতে পারে, ম্যানুফ্যাকচারিং টিমও আমার হতে পারে, প্ল্যানিং টিমও হতে পারে, যে কোনো টিম। এরপরে কি আসছে, ফ্যাক্ট বেস ডিসিশন মেকিং। ডিসিশন আমি যদি কোনো কিছু একটা দিচ্ছি, যে আমি একটা কোনো জিনিস আমি নির্ধারণ করলাম, ডিসাইড করলাম যে এই জিনিসটা করতে হবে, তো সেই ডিসিশনটা আমি নিচ্ছি, তো এই ডিসিশনটা যেন কোয়ালিটি ডিসিশন হয়, ডিসিশনের মধ্যে যেন কোনো ভুল ভ্রান্তি না থাকে, ডিসিশনের মধ্যে যেন কোনো মানে দোনো জিনিস যেন না থাকে, যেন কোনো হেজিটেশনস, যেন কোনো ডাউট না থাকে, যেন অন দ্য টপ অফ দ্য মার্ক যেন ডিসিশন হয়। এবার ডিসিশনগুলো যে নেবো, সেগুলো হচ্ছে কি ফ্যাক্ট বেস, মানে কী কী তথ্য আমার কাছে রয়েছে, একটা কোনো কোম্পানির ওপরে যে হেড থাকছে, সে যদি কোনো ডিসিশন নিচ্ছে, কিংবা একজন যদি অপারেশনস ম্যানেজার, কিংবা একজন টিম লিডার, কিংবা একজন সুপারভাইজার, কিংবা একজন ধরনের একজন ফোরম্যান কি চার্জম্যান, কিংবা একজন এমপ্লয়ি, কিংবা একজন ওয়ার্কার, সে যদি কোনো ডিসিশন নেয়, তো সে ডিসিশনটা নেবে কার উপরে,
তার কাছে কিছু একটা ফ্যাট কিছু তথ্য থাকবে, তার উপর বেস করে তার উপর গড়পড়তে ভেবে নিয়ে ডিসিশনটা নেবে। তো সেগুলো কী কী জিনিস থাকে, যেমন কি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। এবার হচ্ছে স্ট্যাটিস্টিক্স কী জিনিস, স্ট্যাটিস্টিক্স জিনিসটা জানতে গেলে যেটা তোকে বলেছিলাম এর আগে, যে চার্টগুলো, যে চার্ট গ্রাফগুলো তৈরি করা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ এই গ্রাফ দেখে পরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ওপর লেভেলে থাকে, যারা ডিসিশন আর কি দিচ্ছে, যারা কোম্পানিকে রান করে নিয়েছে, তারা মানে তাদের অনুপাতে তো কাজটা হয়, তারা যেরকমভাবে বলে সেইভাবে আমাদেরকে কাজ করতে হয়। কোনো কোম্পানি সেইভাবে রান করে। একজন নিচের লেভেলে যে মানুষ, যে হয়তো এমপ্লয়ি বা সিম্পল ওয়ার্কার, সে যদি নিজের মতন করে কাজ করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কোম্পানির লস হতে পারে। তো তার মানে কি, টোটাল 1000 জন কি 2000 জন যে কাজ করছে, তাদের যে কীভাবে প্রসেসটা রান করছে, তার যে স্ট্যাটিস্টিক্স, সেই যে ডেটাটা, সেই ডেটাটা খুব প্রয়োজন। তারপর হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। কোনো জায়গায় হয়তো কোনো পরীক্ষা নিরীক্ষা চলছে, তো সেই যে পরীক্ষা নিরীক্ষাটা হবে তার কীভাবে সেটা হবে, তার ডিজাইনিং করা, তার পরিকল্পনা করা, সেই জিনিসটা খুব দরকার। তবে গিয়ে যে আমি ঠিক মতো ডিজাইন আমি নিতে পারবো। তারপর কি হচ্ছে ফেলিওর মডেল অ্যান্ড এফেক্টস অ্যানালিসিস। মানে কি, এবারে আমি বিশ্লেষণ করতে চলেছি, তো কিসের বিশ্লেষণ করব, যে যদি কোনো কোনো কারণের জন্য যদি কোনো কিছু ঘটনা ঘটছে, সেটা ভালো কিছুই হোক বা খারাপ কিছুই হোক, বা লসই হোক বা প্রফিটই হোক, তো সেই এফেক্টটা আমার প্রভাবটা কতটা বেশি, আর যে মডেলটা মেনে আমি কাজ করতে শুরু করেছিলাম, সেই মডেলটা আমার কেনই বা ফেলিওর হলো, এই যে তথ্যগুলো, সেই ডেটাগুলোকে দরকার খুব জরুরি। তবে গিয়ে যেটা ঠিক মতন ডিসিশন নেওয়া যেতে পারে। তারপরে কি, দ্য 7 স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি টুলস, যেগুলোর সঙ্গে তোদেরকে আগেও বলেছি, যে কিছু কোয়ালিটি টুলস থাকে যেটার উপরে ডিসিশন নিতে হয়, যে স্ট্যাটিস্টিক্যাল যে গ্রাফগুলো। তারপর কি হচ্ছে যে টপস, এটা কি, এটা হচ্ছে টিম ওরিয়েন্টেড প্রবলেম সলভিং। এবার প্রবলেম সলভিং যে ম্যানেজমেন্ট, মানে যারা ধরেন কোনো যদি প্রবলেম আসছে, কোনো যদি বাধা এলো, সে বাধাটা আমি কী করে সলিউশন করব, সেটা তো আমাকে ভাবতে হবে। তো সেটা টিম সংক্রান্ত। হ্যাঁ, এবার এইটা হতে পারে যে হয়তো 8 জন একটা টিমের মধ্যে রয়েছে, কি 10 জন আছে, এবার 10 জনের মধ্যে 10 জন হয়তো সমান ভাবতে পারবে না, কিন্তু তার মধ্যে থেকে হচ্ছে 1 জন কি 2 জন হয়তো ভালো ভাববে। কিন্তু যদি আমার ডিসকাশন হয় কিংবা যদি আমার ডিবেট হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, সবার ভাবনা নিয়ে পরে একজনের মাথা থেকে একটা ইউনিক ভাবনা বেরোতে পারে, যেখান থেকে কি আমার প্রবলেম সলভিংটা আমার আসতে পারে। তো সেটাই হচ্ছে কি টপস। তবে তবে গিয়ে আমি ঠিক মতন আমি ডিসিশন আমি নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু ডিসিশন নেওয়াটা সম্ভব নয়। যেরকম এই যে ঝড়টা যেটা গেল, ঠিক আছে, তো এইখানে আগের বারে যেরকম আমফান এসেছিলো, তো সেক্ষেত্রে কী হয়েছে যে সঠিকভাবে কিন্তু সবাইকে রক্ষা করা যায়নি, কিন্তু এইবারে অনেকটা পরিমাণে কিন্তু আগের থেকে খবর পেয়ে কিন্তু রক্ষা করা গেছে। তো সেটা কীভাবে গেছে, আগাম সতর্কতা বাণী পেয়ে পরে তবে না হয়েছে। তার মানে কি, গোটা গভর্নমেন্ট একটা টিম হিসেবে কাজ করছে। তার একটা টিম রয়েছে কোথায়, যেটা হচ্ছে তোর মানে ভৌগোলিক ব্যাপারগুলো যারা দেখছে, সেই ভৌগোলিক ব্যাপারটা যারা দেখছে, সেইখানে তারা যে ডিসিশনটা নিচ্ছে, সেই ডিসিশনটা নিয়ে পরে কাদেরকে জানাচ্ছে সরকারকে। তবে গিয়ে কিন্তু সরকার ওদের কথা শুনে সব ডেটাগুলোকে চেক করে তবে থেকে আগে থেকে তারা সতর্ক হয়ে পড়ে তারা চালাতে পারছে। ঠিক সেরকম জিনিস। এবার কী হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এবার ইমপ্রুভমেন্ট মানে কি, উন্নতি, সেটার জন্য বরাবর যেন বজায় থাকে, যেন ওটা বসে না যায়, যেন নেমে না যায়। তো এখানে কি বলছে সিস্টেমেটিক মেজারমেন্ট, যে আমি যে মেজারমেন্ট যে পরিমাপ করব, সেটা যেন একটা সঠিক সিস্টেম মতন নিয়মভাবে যেন মেনে চলে, যেন কাঠামোগতভাবে। অ্যান্ড ফোকাস অন CON কিউ। তো এইটার কথাটা আমি এখানে বলতে পারছি না, যে এটা আমি পরে তোদেরকে জানিয়ে দেবো যে CON কিউটা কী জিনিস। তারপরে কি এক্সেলেন্স টিম যদি এক্সেলেন্ট থাকে, শ্রেষ্ঠতা থাকে, তাহলে আমার ইমপ্রুভমেন্ট বরাবর জন্য ঠিকই থাকবে। তারপর হচ্ছে ক্রস ফাংশনাল প্রসেস ম্যানেজমেন্ট। মানে কি ধরনের ম্যানেজমেন্টের মধ্যে কিছু কিছু ক্রস ফাংশনাল জিনিস থাকে, যেমন কি মানে ধরনের ওপর লেভেলের সঙ্গে তার নিচের লেভেলের হয়তো যোগাযোগ, কিংবা আমার হয়তো সেলস টিমে কোনো সেলস ম্যানেজমেন্ট রয়েছে, একদিকে তো রয়েছে প্রোডাকশন ম্যানেজমেন্ট রয়েছে। তো এদের মধ্যে এমন কিছু ফাংশনস থাকবে যেগুলো হয়তো একে অপরের সঙ্গে তোর মিল করছে, সেরকম জিনিস। এরপর কি হচ্ছে কি, যে অ্যাটেন্ড, মেনটেন অ্যান্ড ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ডস। অ্যাটেন্ড করা মানে কি, মানে সেটা অর্জন করা, আমি অ্যাটেন্ড করলাম জিনিসটা, তারপর সেই জিনিসটাকে মেনটেন করা, তবে কি আমার স্ট্যান্ডার্ডটা আমি ইমপ্রুভ করতে পারবো।
যেরকম কেউ যদি ফার্স্ট পজিশনে যায়, তো ফার্স্ট পজিশনে ফার্স্ট হওয়া সেকেন্ড হওয়াটা কোনো টাফ ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা কোথায় হয় যে ফার্স্ট পজিশনটাকে ধরে রাখা, সেই জায়গাটাকে মেনটেন করা। কারণ সেই জায়গাটা যদি আমি মেনটেন করতে পারি, তবে কিন্তু আমি নিজের মধ্যে আরও বেশি ইম্প্রুভমেন্ট, কোম্পানির মধ্যে, অর্গানাইজেশনের মধ্যে ইম্প্রুভমেন্টটা নিয়ে আসা সম্ভব। আদারওয়াইজ কিন্তু ঠিক মতন সেটা সম্ভব হয়ে উঠবে না। এরপর কী হচ্ছে আমার কাস্টমার ফোকাস। তারপরে তার মধ্যে কী আছে সাপ্লায়ার পার্টনারশিপ আর সার্ভিস রিলেশনশিপ উইথ ইন্টারনাল কাস্টমার্স। তো সর্বোপরি কি যে আমাকে সব কিছুই ধরনের কোম্পানি অর্গানাইজেশন ঠিক মতন করলো, এবারে আমাকে আলটিমেট আমাকে দেখতে হবে লাস্ট পজিশনে কি যে আমার কাস্টমার ওপর আমার কতটা ফোকাস রয়েছে। কারণ আমি যে কোনো জিনিসই আমি তৈরি করছি না কেন, সেটা কিন্তু কাস্টমারদের কাছে গিয়ে পরে পৌঁছচ্ছে। এবারে কাস্টমার অনেক ক্ষেত্রে শুধুমাত্র পাবলিক হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে, কোম্পানি হয়ে থাকে, তাই না? যেরকম ধরে নে তোর ইন্ডিয়ান রেলের তোর লাগবে হচ্ছে হুইল অ্যান্ড এক্সেল লাগবে। এবার ইন্ডিয়ান রেলের যে হুইল অ্যান্ড এক্সেল লাগবে, রেলের তো সে কোম্পানি নেই যে হুইল অ্যান্ড এক্সেল বানাবে। সে শুধু কী করে, শুধু রেলের যে পরিষেবাটা সেটা সে প্রদান করে। তার জন্য কী করে, ইঞ্জিনিয়ার্স রয়েছে, ম্যানেজমেন্টের লোক রয়েছে, তারা কী করছে, তারা কেউ বিজনেস দিকতে দেখছে, কেউ হয়তো গিয়ে পরে তোর ইলেকট্রিফিকেশান করছে, তারপরে তোর লাইন পাতা চলছে, ঠিক আছে, মানে যেখানে তোর রেলস যেখানে লেআউট হবে সেগুলো ইনস্টলেশন চলছে, এইভাবে তারা দিচ্ছে পরিষেবাটা। কিন্তু এই জিনিসগুলো আসছে কোথা থেকে? তার মানে সে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেছে, এবার যে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেছে তাহলে সেই কোম্পানির কাস্টমার কী হলো, রেল হলো। কারণ রেল চাইছে ওদের কাছ থেকে আমাকে তুমি স্টিলের হুইল দাও আর এক্সেল দাও, ঠিক সেরকম জিনিস। এবার ধরেন লোকোমোটিভস, তো লোকোমোটিভস কেউ তৈরি করছে, চিত্তরঞ্জন, তো সবাই মিলে একটা। এবারে ধরনের যদি আমি শুধু ক্ষেত্রে যদি পাবলিক ক্ষেত্রে বলি আমি, তো ধরে নে যে তোর যে কোনো ক্ষেত্রে তোর সে তোর মশলা থেকে শুরু করে আর তোর সানরাইজ কোম্পানি কিংবা মানে যে কোনো কোম্পানি বলছে, কোনো বিস্কুট কোম্পানি, কোনো চিপসের কোম্পানি, ঠিক আছে, কোনো ড্রেস কোম্পানি, তো এদের ফোকাসটা কোথায় থাকে? এদের ফোকাস হচ্ছে কাস্টমারের প্রতি। তো এখানে কাস্টমাররা কোনটা, পার্টিকুলার হচ্ছে পাবলিকরা। কোনো এসি কোম্পানি বলতে পারিস, কোনো গাড়ি কোম্পানি, 2 হুইলার 4 হুইলার, ঠিক আছে, তো সেরকম। তো এখানে কি আসছে যে সাপ্লায়ার, তো যে সাপ্লাই করছে তার সঙ্গে কীরকম পার্টনারশিপ সেটাকে চেক করে দেখা হয়। তারপর হচ্ছে কি ইন্টারনাল যে কাস্টমার তাদের সঙ্গে মানে সার্ভিসের রিলেশনশিপটা, মানে আমি তোমাকে একটা সার্ভিস, কোনো একটা কাজ আমি তোমাকে প্রদান করছি, মানে তার সঙ্গে যে যোগাযোগ সেইটা চেক করে দেখা হয়। তারপর হচ্ছে কি নেভার কম্প্রোমাইজ কোয়ালিটি, যেটা বললাম যে কোয়ালিটির সঙ্গে কোনো যেন কম্প্রোমাইজ, যেন কোনো মানে এরকম জিনিস না হয় যে কোয়ালিটি আমার খারাপ হোক কী আছে, কিন্তু আমার জিনিসটা সেল হলেই হলো, সেই জিনিসটা করলে চলবে না। তারপরে কী হচ্ছে আমার কাস্টমার ড্রিভেন স্ট্যান্ডার্ডস, কিছু কিছু গুণগত মান ঠিক করা, যাতে করে কি যে কাস্টমারকে আমি ড্রাইভ করতে পারি। ড্রাইভ কথাটা মানে কি, যেন কাস্টমারকে যেন চালনা করতে পারি, কাস্টমারকে যেন এইটা বোঝাতে পারি যে আপনি জিনিসটা নিন, এই জিনিসটা খুবই ভালো, এটা আগের থেকেও জিনিসটা আরও ভালো এসছে, এর মধ্যে আরও কিছু এক্সট্রা ফিচার্স দেওয়া রয়েছে। তার মানে কি, তার মানে কিছু স্ট্যান্ডার্ড আমাকে সেটা বাড়াতে হচ্ছে, কিছু গুণমান আমাকে ইনক্রিজ করতে হচ্ছে, সেটাকে ঠিক মতন বজায় রাখতে হচ্ছে, তবেই না আমি সেটার সাহায্যে আমি কাস্টমারকে আমি ড্রাইভ করতে পারবো। তো এগুলো গেল কির মধ্যে তোর কিছু তো প্রিন্সিপালস অফ টিকুএম, যার ওপরে তোর এই টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের নীতিটা দাঁড়িয়ে আছে এগুলোর ওপরে। এটা নিয়ে আমি একটা কথা বলে রাখি যে এর আগেও বলেছি, এখনও বলছি, যে ম্যানেজমেন্টের ওপরে এমবিএ যে কোর্স, সেটা কি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, এখানে ম্যানেজমেন্ট নিয়ে পরে টোটাল পড়াশোনা হয়, ব্যবস্থাপনা। এবার এই ম্যানেজমেন্ট এর মধ্যে কিন্তু অনেক রকমের কোর্স আছে, বিভিন্ন রকমের কোর্স আছে ম্যানেজমেন্টেরই। তো সেইখানে গেলে পরে জিনিসগুলো আরও ডিটেলস তারা জানতে পারে। তো সেইটারই একটা অল্প করে ছোট ভাগ তোদের এখানে এমপ্লয়মেন্ট স্কিলে দেওয়া আছে। যেরকম কি কেউ ধরনের অয়েল নিয়ে পড়াশোনা করবে, তো এখানে পেট্রোলিয়াম কিংবা ডিজেল, তো এই যে অয়েল, তো তার ওপরও আমার এমবিএ হয়। কেউ ধরনের ফিনান্স নিয়ে পড়াশোনা করবে, তো ফিনান্সের ওপরও আমার এমবিএ হয়, কোনো অসুবিধা নেই। কেউ ধরেন ইকোনমিক্স নিয়ে পড়ো, তো ইকোনমিক্সের ওপরও আমার এমবিএ আছে। কেউ হয়তো হসপিটাল নিয়ে পড়ে তার ভালো লাগে, তার হসপিটালের ওপরও তার মানে এমবিএ তার হবে। কারো হয়তো ভালো লাগে হোটেল ম্যানেজমেন্ট, তো হোটেলের ওপরও আমার এমবিএ আছে। বিভিন্ন বিভিন্ন কোর্স আছে যেখানে ম্যানেজমেন্টের সব রকম ডিটেলস ওখানে বলা হয়ে থাকে। এরপর হচ্ছে টিকিএম এর পিলার, টোটাল কলেজ ম্যানেজমেন্টের যে হাউস, তো সেটা দাঁড়িয়ে আছে, হাউস বলতে কি মানে টোটাল যে স্ট্রাকচারটা সেটা দাঁড়িয়ে আছে চারটে পিলার ওপরে, চারটে মেন স্তম্ভ। একটা কি
প্রবলেম সলভিং ডিসিপ্লিন, তবে হচ্ছে কি ইন্টারপার্সোনাল স্কিলস, তারপর হচ্ছে আমার টিম ওয়ার্ক, আর হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রসেস। তো এখানে প্রবলেম সলভিং স্কিল বলতে জিনিসটা কি বোঝাচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবলেম সলভিং ডিসিপ্লিন, মানে কি, মানে কোনো কিছু বাধা যদি আসছে তো সেই বাধাটাকে আমি কী করে পার করব সেইটা। তারপরে হচ্ছে কি আমার ইন্টারপার্সোনাল স্কিল, যে একটা মানুষের মধ্যে কতটা দক্ষতা রয়েছে তার ভেতরে, নিজস্ব কতটা পার্সোনালিটির মধ্যে সে কতটা দক্ষতা দিয়ে সে সলভ করতে পারবে, সেই জিনিসটা কাজে লাগানো। তারপরে টিম ওয়ার্ক, একসঙ্গে টোটাল একটা টিম, একটা সমষ্টি গোষ্ঠী মিলে সেটা কাজটা করা। আর তারপরে কি, যে কী করে আমি কোয়ালিটিকে বারবার আমি ইমপ্রুভমেন্ট আমি করতে পারবো। তো এগুলো হচ্ছে কি আমার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের আমার পিলার। এবার এই টিকিউএমটাকে আমি কিছু ব্যবহার করবো, যেটাকে আমি ধরে না টিকিউএমের ওপরে আমি একটা কোনো মডেল আমি বানালাম। এবার কীরকম, আমি একটা সিম্পল তোদের একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে না এখানে তোরা যতজন আছিস, দীনবন্ধু, দীপ্তি, রূপেশ, উত্তম, তোরা চারজনে মিলে হয়তো একটা কোম্পানি ভাবলি আমি খুলব। যেরকম ল্যারি পেজ আর সার্গে ব্রিন মিলে কি ঠিক করেছিল যে গুগল একটা কোম্পানি বানাবো, যেরকম বনসল ব্রাদার্স মিলে কি করেছে ফ্লিপকার্ট তৈরি করেছে, সেরকম সবাই তো রয়েছে। তো তোরা এবার ঠিক করলে কি যে আমার কোম্পানিতে কী কী থাকবে, কী বিষয় কোম্পানি হবে, আইটি কোম্পানি হবে না অয়েল কোম্পানি হবে না কোনো তো রিস্ক ম্যানেজমেন্টের ওপরে কোনো কোম্পানি, নাকি কোনো কাস্টমার সার্ভিসের ওপরে কোনো কোম্পানি, কিছু একটা হলো, ঠিক আছে সাপোজ। এবারে তোরা ঠিক করলি যে সেই কোম্পানিটা কোয়ালিটি কী করে আমি ইমপ্রুভ করতে পারবো, তো সেটা নিয়ে তোরা প্ল্যানিং করলে। তো তোরা একটা মডেল বানালে, অনেক কিছু পড়াশোনা করে, সব কিছু নেট সার্চ করে, ঠিক আছে, তোরা তৈরি করলি যে আমার এই জিনিসগুলোকে যদি আমার ঠিক মতন করা যায়, যদি কাস্টমার ফোকাস ঠিক রাখা যায়, যদি স্কিল্ড যদি পার্সন আমি নিতে পারি, যদি ঠিক মতন টিম তৈরি করতে পারি, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলো, তাহলে আমার ঠিক মতন আমার কোম্পানি কিংবা অর্গানাইজেশন আমার রান করবে। তো ওই যে মডেলটা, যেটা টোটাল হচ্ছে কোয়ালিটিটা, তো এইটা তাহলে কী জন্য আমরা ব্যবহার করছি, এটা ব্যবহার করছি কি, যে পুরো যে আমাদের অর্গানাইজেশন রয়েছে সেটাকে ধাপে ধাপে যাতে আমরা ইমপ্রুভ করতে পারি সেই জন্যই, তাই না? একটা কোম্পানিতে তো এরকম কিন্তু কখনোই হয় না যে আমি কোম্পানিতে একজন মানে আমি মানে আমার তো রিক্রুট করছি আমি, ঠিক আছে, তো রিক্রুট আমি করব, কাউকে আমি কোম্পানিতে আমি নেব, তো আমি একে এরকম ডেকে পরে আমি নিয়ে নেবো, সেরকম কিন্তু হয় না। কারণ সে তার আগে ওর ইন্টারভিউ হয়। ইন্টারভিউ মানেটা কি, মানে ওর ভেতরের যে জিনিস, যে কতটা ও ভেতর থেকে স্কিল্ড, কতটা ও জানে, সেইটাকে যাচাই করে দেখা হয়, তবে গিয়ে যে কিন্তু ওকে কোম্পানিতে নেওয়া হয়, তাই না? তো এইবারে ধরে নে যারা এবারে রিক্রুটমেন্ট ড্রাইভে যারা রয়েছে, তাদেরকে তো সেরকম কোয়ালিটি পার্সনস তাদেরকে হতে হবে। তার মানে একটা কোম্পানির মধ্যে সেরকম আমার থাকা দরকার যে সে মনে কর তোর অন ক্যাম্পাসিং বা পুল ক্যাম্পাসিং চলছে, তো সেখানে ধরে নে 200, 250, 500 জন মানে সবাই এসছে যারা ক্যান্ডিডেট, তারা হয়তো চাকরি করবে, সেখানে হয়তো আমার ভ্যাকেন্সি আছে মাত্র ধরে নে 50টা, তার 10 টাইমস হয়তো আমার চলে এসছে। তো সেখান থেকে আমাকে বাঁচতে হবে। তো তারা ওই জিনিসটা যারা শর্টিং করবে, যারা শর্ট আউট করবে ডিউরিং ইন্টারভিউ, তার মধ্যে তাদের ক্ষেত্রেও সেরকম কোয়ালিটি রাখা দরকার। কারণ কি, কারণ ওই 50 জনকে যারা বাঁচবে, সে 50 জন কিন্তু এসে পরে আমার কোম্পানিতে কাজ করবে। এবার ওই 50 জন যদি ঠিক মতন কাজ করে, তবে আমি ঠিক মতন কি আমি অর্গানাইজেশনকে আমি স্টেপ ওয়াইজ আমি আগে আমি ইমপ্রুভ করতে পারবো। তো কোম্পানির মধ্যে তো আমি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট আমি মানে আমি ওটাকে আমি ইমপ্লিমেন্ট করছি, কিন্তু যারা হয়তো রিক্রুটমেন্ট ড্রাইভে রয়েছে তাদের মধ্যে সেই জিনিস থাকা দরকার, তবে না আমি ঠিক মতন আমি বাঁচতে পারবো। তো পুরো জিনিসটা টিকিউমটা কি টোটাল আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট একদম পুরো অর্গানাইজেশন একদম বটম থেকে শুরু করে টপ অবধি, যে একটা কোনো অর্গানাইজেশনকে আমি স্টেপ ওয়াইজ কীভাবে ইমপ্রুভ করবো, কীভাবে সেটা ঠিক মতন আমি স্ট্রাকচার কাঠামো তৈরি করবো, আর সিস্টেমেটিক্যালি আমি যেটাকে আমি চালনা করব। তার জন্য কী কী দরকার, হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, ডিসিপ্লিন, ইন্টেন্সিভ ট্রেনিং, আর কনসিস্টেন্ট ইমপ্লিমেন্টেশন অফ টেকনিক্স অ্যান্ড রিসোর্সেস। দিস কোয়ালিটি প্রিন্সিপালস ফর্ম দ্য ফাউন্ডেশন অফ টিকিউএম। টিকিউএমের যে ভিত, যে ফাউন্ডেশন যেটাকে বলা হয়, তো সেইটা এই মেনলি 4টে নীতির ওপরে আমার দাঁড়িয়ে রয়েছে। কঠোর পরিশ্রম করা, একদম ডিসিপ্লিন পার্সন হওয়া, আর প্রচুর পরিমাণে ট্রেনিং দরকার, ঠিক আছে, আর হচ্ছে কি সেটা আমার ম্যানেজমেন্ট ট্রেনিংও হতে পারে, কোনো প্রোডাক্ট ট্রেনিংও হতে পারে, কোনো সেলসের ট্রেনিংও হতে পারে, মানে সব দিক দিয়ে টপ থাকা দরকার। আর একটা কি নতুন নতুন প্রযুক্তিকে আর নতুন নতুন রিসোর্স, যে কোথা থেকে আমি কী জিনিসটা পাচ্ছি, সে নতুন আমি কোথা থেকে জিনিসটা আমি অ্যাটেন্ড করতে পারবো,
কোথা থেকে আমি সেটাকে অর্জন করবো, কোথা থেকে সংগ্রহ করবো, নতুন প্রযুক্তি কী করে আমি সেটাকে বাস্তবায়ন করবো, এই জিনিসটা যেন বরাবর যেন একটা থাকে। তবে গিয়ে কি আমার টিকিউএম আমার ঠিক মতন আমার রান হবে, আর তবে গিয়ে যে আমি একটা কোনো অর্গানাইজেশনকে আমি স্টেপ ওয়াইজ আমি সেটাকে আমি উন্নতির পথে আমি নিয়ে যেতে পারবো। এইবার আসছে কি এর মানে বিশ্লেষণ, জিনিসটা কি ইভ্যালুয়েশন, ঠিক আছে, কী করে মূল্যায়ন হবে। তো বলছে যে দ্য টিকিউএম এর যে ফিলোসফি হ্যাজ ইভলভড ফ্রম কোয়ালিটি ইন দ্য সিকুয়েন্স। টিকিউএম ফিলোসফি যেটা, এইটা কোথা থেকে আসছে, কোথা থেকে ইভলভ হচ্ছে, কোথা থেকে উত্থানটা হচ্ছে, সেটা হচ্ছে কি যে সিকোয়েন্স ওয়াইজ আমি যেগুলো সাজাবো, কোয়ালিটিকে আমি যেভাবে আমি সিকোয়েন্স ওয়াইজ আমি সাজাবো, ঠিক সেখান থেকে আমার টিকিউএম ফিলোসফিটা আমার বেরিয়ে আসবে। তবে গিয়ে যে আমি টিকিউএম আমি ঠিক মতো আমি মূল্যায়ন করতে আমি পারবো, আদারওয়াইজ কিন্তু ঠিকমতো সেটা মূল্যায়ন করা আমার সম্ভব নয়। এবার টিকিউএম মানে কি পুরো কোয়ালিটি। এবার কোয়ালিটি কার কার মধ্যে থাকা দরকার, একদম নিচে যে ওয়ার্কার রয়েছে তারও কোয়ালিটি থাকবে, যে এমপ্লয়ি রয়েছে তারও কোয়ালিটি থাকা দরকার সেরকম ভালো, তাদের যে সুপারভাইজার তারও টপ মোস্ট কোয়ালিটি পার্সন হওয়া দরকার, এরকম করে শুরু করে একদম যে চেয়ারপারসন থাকবে তারও কিন্তু টপ মোস্ট কোয়ালিটি হওয়া দরকার। প্রতিটা ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি গুণমানটা কিন্তু যদি সেম রাখা যায়, তাহলে কি হচ্ছে পরপর যে সিকোয়েন্সটা আমার রয়েছে সেই সিকোয়েন্স যদি আমার ঠিক মতন বজায় থাকে, তাহলে ওইখান থেকে টিকিউএম এর ফিলোসফিটা আমার অটোমেটিক্যালি আমি উত্থান হয়ে বেরিয়ে আসবে, যে টিকিউএম তাহলে জিনিসটা আমার কি দাঁড়ালো আলটিমেট। তো এখানে কি বলছে যে বেনিফিটস অফ টিকিউএম, রাইট। তো বেনিফিটস অফ টিকিউএম মধ্যে এখানে দেখ দু তিন রকম কিছু পয়েন্টস রয়েছে, তো সেটা আমি তোদেরকে বলে দিচ্ছি যে ট্যাঞ্জিবল বেনিফিটস আর হচ্ছে ইনট্যাঞ্জিবল বেনিফিটস। তো এখানে ট্যাঞ্জিবল বেনিফিট কথাটার মানে হচ্ছে কি যে বাস্তব যে উপকারগুলো পাচ্ছি, সুবিধাগুলো, আর এগুলোর ইন্টেলিজেন্ট মানে কি মানে যেটা হচ্ছে অবাস্তব, মানে যেটা হচ্ছে অধরা। তো ট্যাঞ্জিবলের মধ্যে কি আসছে বলছে ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটি, কী করে প্রোডাক্ট কোয়ালিটি আমি তার গুণমানটা বাড়াবো, কী করে সেটাকে উন্নতি করবো, কী করে প্রোডাক্টিভিটি আমি ইমপ্রুভ করবো, কোয়ালিটি কস্টকে আমি কী করে রিডিউস করছি, কিন্তু কোয়ালিটি কস্টকে আমি রিডিউস করব, কিন্তু কোয়ালিটির যেন আমার কোনো খারাপ, তাতেও যেন কোয়ালিটি যেন আমার খারাপ না হয়। যেরকম মোবাইল ফোন যখন প্রথম লঞ্চ হচ্ছে তখন বলছে যে আমার 17,999 টাকা আমার দাম, 6,000 mAh ব্যাটারি, মানে কোয়ালকম প্রসেসর রয়েছে, ঠিক আছে, সব রকম 64 কিংবা 108 মেগাপিক্সেল ক্যামেরা, পেছনে কোয়াড ক্যামেরা, সামনে ডাবল ক্যামেরা, ফ্ল্যাশ সব কিছু দেওয়া থাকছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যখন দামটাকে যখন আমি 2000 রুপিস কমিয়ে দিলাম, যখন বললাম যে 15,999 টাকা, তার মানে কিন্তু এইটা নয় যে আমি কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবো, কম্প্রোমাইজ করে চলবো না, হয়তো আমি কস্টটা কিছুটা কমালাম। তারপর কি হচ্ছে আমার ইনক্রিজ মার্কেট অ্যান্ড কাস্টমার, ইনক্রিজ প্রফিটেবিলিটি, আর রিডিউসড এমপ্লয়ি গ্রিভেন্সেস। এমপ্লয়ি গ্রিভেন্সেস মানে কি মানে এমপ্লয়ির তরফ থেকে যেন কোনো দোষারোপ, যেন কোনো কোশ্চেন্স, যেন কোনো জিজ্ঞাসা এরকম কিছু না থাকে যেটা হয়তো মানে অর্গানাইজেশনকে মানে অনুপস্থিত কোনো পরিস্থিতির মধ্যে যাতে ফেলে দেয়, যাতে এইটা প্রমাণ না করতে পারে যে কোম্পানি খারাপ, কোম্পানি খুব বাজে, কোম্পানি হয়তো সব এমপ্লয়ীদেরকে ঠিক মতন দেখে না, কোম্পানি শুধু প্রফিট বোঝে, এইটা যেন না হয়। তো এমপ্লয়ি গ্রিভেন্সকে কমানো দরকার। তো এগুলো কি আসছে, এগুলো আসছে আমার বাস্তব বেনিফিটের মধ্যে। এবার অবাস্তবের মধ্যে কী কী পড়েছে দেখা যাচ্ছে কি যে ইমপ্রুভড এমপ্লয়ি পার্টিসিপেশন। তো এমপ্লয়ি যদি আমার 1000 জন থাকে তার মধ্যে সবাই কিন্তু পার্টিসিপেট করতে চায় না, করে না, কিন্তু সেটাকে আমাদেরকে ধরে বেঁধে ওটাকে করাতে হয়, এটা হলো। তারপর হচ্ছে কি টিম ওয়ার্ককে ইমপ্রুভ করো। তারপরে হচ্ছে কি ইমপ্রুভড ওয়ার্ক রিলেশনশিপ, কাজের মধ্যে যতই মানে রিলেশনশিপ ঠিক রাখার কথা বলা হয়, তাও কিন্তু একে অপরের সঙ্গে যে কাজ যেটা চলে তাদের মধ্যে সম্পর্ক থাকে, ঠিক আছে, কোথাও কিন্তু একটু 19-20 হয়ে থাকে। কারণটা কি, কারণ এইখানে যখনই ব্যাপারটা চলে আসে যে কে সব থেকে টপ করবে, তখন কি করা হয়, তখন যে সবাই তখন নিজের জিনিসটা বেশি ভাবতে শুরু করে, টিম ওয়ার্কিং হিসেবে কাজ করছে, কিন্তু তার মধ্যে থেকে কিছু জিনিস থাকে যেগুলো প্রথমে হয়তো হাইড করা থাকে, সেগুলো তো আলটিমেট টাইমে গিয়ে সেগুলো রিলিজ করা হয়। তার মধ্যে কী থাকে যে হয়তো 10 জনের মধ্যে একজন হয়তো টপ করে বেরিয়ে গেল। এবার কী হচ্ছে ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশান, তাই না। এবারে কাস্টমার স্যাটিসফ্যাকশান আমরা কথাটা ভাবছি, কিন্তু সেটা কাস্টমারের কাছে যতক্ষণ না জিনিসটা গিয়ে পরে পৌঁছবে ততক্ষণ কিন্তু সেটা বুঝতে পারবো না যে কাস্টমারের বেনিফিটটা কতটা হলো। তার মানে এটা আমরা অবাস্তব কিন্তু অধরা, কিন্তু এইটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে। তারপর কি ইমপ্রুভ কমিউনিকেশন, কী করে সবার সঙ্গে কমিউনিকেট করা যায়, যোগাযোগ স্থাপন করা যায়। তারপর হচ্ছে এনহান্সমেন্ট অফ জব ইন্টারেস্ট, এমপ্লয়িরা যে ওয়ার্কাররা যে জব করছে কিংবা ম্যানেজমেন্টাল যারা সবাই জব করছে, তো সেই জবের প্রতি যে ইন্টারেস্টটা কী করে বাড়ানো দরকার,
সেটাকেও রাখতে হবে। তো সেটা কি, এগুলো হচ্ছে তোর অধরা অবসরের মধ্যে, মানে কি, মানে এমনও হতে পারে যে কারোর প্রতি তো জব ইন্টারেস্টটা নেই, তো তাও সে কাজ করে যেতে, কী করে সেই ইন্টারেস্টটা আমি বাড়াবো, সেটার বেশি জোর দেওয়া দরকার। ওই জন্য দেখবি কিছু কিছু কোম্পানি আছে, যে কোম্পানিরা কী করে, যে শুধু যে কাজ কাজ সেই জিনিসটা নয়, আরও অনেক কিছু ভেরিয়াস টাইপের কিছু অ্যাক্টিভিটিস তারা কিন্তু নিজেদের ওয়ার্ক স্পেসের মধ্যে করে থাকে, যেগুলো তোরা যদি নেট সার্চ করিস তোরা দেখতে পাবি। কিছু কোম্পানি আছে দিনের শুরুতে যখন কাজ শুরু হয় তো প্রথমে একটু যে ওয়ার্ক ফ্লোর থাকে, যে প্রোডাকশন ফ্লোর, সেখানে ড্যান্স হয়। কিছু কোম্পানি আছে যারা হয়তো নতুন কিছু অ্যাক্টিভিটিস, কোনো হয়তো গেম প্রোডাকশন ফ্লোরের মধ্যে করলো। তো বিভিন্ন বিভিন্ন রকম জিনিস থাকে, যাতে কি জবের প্রতি যেন ইন্টারেস্ট, যেন ফোকাস যেন বাড়ে, যেন ইচ্ছে শক্তি যেন জাগে, প্রবলেম সলভিং ক্যাপাসিটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, উন্নতি করা। আর সবের শেষে কি, যে কোম্পানি ইমেজ যেন ভালো হয়। এবারে এরকম জিনিসও হতে পারে যে ধরে নে তোদের মধ্যে কেউ একজন, ধরে নে ক্যাটার পিলারে তোরা হয়তো জব পেলি, কিংবা হয়তো নাগার্জুনা কনস্ট্রাকশনে তোরা জব পেলি, সাপোজ কথার মানে বলছি, তোরা সেখানে গেলি, তোরা সেখানে জব করছিস, ঠিক আছে। এবারে দেখা যাচ্ছে যে তোদের মধ্যে জব ইন্টারেস্ট হয়তো আস্তে আস্তে কমছে। তো জবের প্রতি যখনই ইন্টারেস্ট কমবে, যখনই তোর স্যাটিসফ্যাকশান আসবে না, ঠিক আছে, তাহলে তোর যদি স্যাটিসফ্যাকশান না তুই নিয়ে আসতে পারিস, তাহলে তোর সঙ্গে যে কাস্টমাররা যারা যুক্ত থাকছে, সে ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক বা যেভাবেই হোক, সেখানেও সেটা ব্যাঘাত ঘটাবে। নিজের যে ওয়ার্ক ফ্লোর, যে ওয়ার্ক এনভায়রনমেন্ট, সেখানে সবার সঙ্গে রিলেশনশিপ ঠিক মতন বজায় থাকবে না, টিম ওয়ার্ক ঠিক মতন হবে না। তো আলটিমেট কী হবে, তুই যখন কোম্পানি ছেড়ে বেরিয়ে আসবে তখন তোর মুখে কোম্পানির বদনাম থাকবে, তার মানে কি কোম্পানির ইমেজ সেখানে ডাউন হলো। তো সেইটা যাতে না হয়, তো সেখানেও কিন্তু কি, যে সেটা কি সেই জিনিসটাকে আমি কী করে ট্যাঞ্জিবলের মধ্যে নিয়ে আসবো, কী করে আমি সেখানের কোয়ালিটিটাকে আমি ঠিক মতন মানে বজায় রাখবো, যাতে আমি বেনিফিট আমি ওখান থেকে পেতে পারি, তবেই না আমার কোম্পানি ইমেজটা আমার সবার সামনে বেটার হবে। আজকে ধরে নে তোর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, কিংবা জিন্দাল স্টিল, কিংবা আরও কোনো যে স্টিল কোম্পানি বল, তাদের সবার, তুই যাকে জিজ্ঞেস কর না, সবার আগে কিন্তু টাটা। কেউ হয়তো সরকারি জব করে, তাও বলে টাটা কিন্তু বেটার। তো কেন বেটার, কোম্পানির ইমেজটা কেন তার সবার মধ্যে কেন বেটার করতে পেরেছে? ইভেন কি সরকারি কর্মচারীদের মধ্যেও কিন্তু টাটার নাম পাবে, যে টাটার মতন কোম্পানি হয় না। কী করে? তার মানে নিশ্চয়, তার মানে ওই টাটা টাটা কোম্পানি যে টিকিউএম যেটা ফলো করে, সেটা হয়তো অন্য কোনো কোম্পানি ফলো করে না। ওদের যে টিকিউএমের যে স্ট্রাকচার, যে কাঠামোটা রয়েছে, ওদের যে টিকিউএম যে টিমটা যে পরিচালনা করে, ওদের প্রতিটা টিম হয়তো সেরকম তাহলে এক্সেলেন্স টিম, প্রতিটা ওরা এমপ্লয়ি, ইভেনকে কোম্পানির সঙ্গে যে কাস্টমাররা জুড়ে রয়েছে, ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, বা যে ক্লায়েন্টরা রয়েছে, তারা ওরা সব থেকে টপ, মানে তারা স্যাটিসফ্যাকশন পায়, তবে না সবার মুখে এখন টাটার নাম, তাই না? তার মানে কি, তার মানে ওদের ক্ষেত্রে যেগুলো অবাস্তব, যেগুলো অধরা, যেগুলো বেনিফিট ছিল, তার মানে সেগুলোকে ওরা কোনো না কোনোভাবে হয়তো 80% কি 90% তারা সেটাকে ট্যাঞ্জিবলে পরিণত করতে পেরেছে, তবে না সেখান থেকে তারা টিকিউমে তারা বেনিফিটটা বেশি পাচ্ছে। আজকে টিকিউমে বেনিফিটটা বেশি পাচ্ছে বলেই তারা আজকে ফার্স্ট, তাদের আজকে মার্কেট ক্যাপিং সব থেকে বেশি, তাদের আজকে শেয়ার বেশি আছে। তো কী করে সেটা সম্ভব? নিশ্চয়ই টিকিউম তাদের ভালো হয়েছে, তবেই না। এইবারে এইখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে মেন কম্পোনেন্ট, টিকিউমের কিছু কিছু মেন উপাদান কি, তো এখানে একটা কথা আছে যেটা হচ্ছে 6 সিগমা। তো এই 6 সিগমা জিনিসটা তোদেরকে আমি এটা এখন বলছি না, এটা তোদেরকে পরে বলবো। 6 সিগমা হচ্ছে একটা কোর্স, একটা হয়, ঠিক আছে। তো এটা কোর্সের পরে সেটাকে মানে ওদেরকে বলে কি, যে 6 সিগমা সার্টিফাইড, কি মানে 6 সিগমা কোর্সটা করার পর সেটাকে পরীক্ষা দিয়ে পাস করে বেরোবার পর, যেরকম হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে কোর্সটা, সে কোর্সটা তো তোরা করার পরে সেটাকে পাস করতে, সেটাকে ভালোভাবে পাস আউট হয়ে বেরিয়ে তো অনেক টাইম লাগে, সময় লাগে, কারণ এই কোর্সটা খুবই ভাইটাল কোর্স। ঠিক সেরকম 6 সিগমা বলে একটা কোর্স হয়, সেটা তোদেরকে একদিন আমি পরে বোঝাবো। তো এই 6 সিগমা যারা প্র্যাকটিশনার্স হয়, who may not be familiar with TQM, the program has 3 main component. তো 6 সিগমা নিয়ে যারা যারা প্র্যাকটিস করছে, তারা কিন্তু টিকিউএম এর সঙ্গে অতটা কিন্তু ফ্যামিলিয়ার তারা আবদ্ধ না হতেও পারে, মে নট বি ফ্যামিলিয়ার টিকিউএম, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, এই প্রোগ্রামে 3টে মেন উপাদান থাকে, সেটা কি কি? একটা হচ্ছে জেআইটি, একটা হচ্ছে টিকিউসি, একটা হচ্ছে টিইআই। জেআইটি মানে কি, জাস্ট ইন টাইম
একটা হচ্ছে কি টোটাল কোয়ালিটি কন্ট্রোল, একটা হচ্ছে কি টোটাল এমপ্লয়ি আমার ইনভলভমেন্ট। এইবারে কি দ্য রিলেশনশিপ বিটুইন দ্য থ্রি লেগস অফ টিকিউএম ইজ জেআইটি এক্সপোজেস দ্য কজ অফ দ্য প্রবলেম। জেআইটির মাধ্যমে কি জাস্ট ইন টাইম, এটার মাধ্যমে কি এক্সপোজ কি সামনে আসে, কি বাইরে বেরিয়ে আসে, যে কোনো কিছু যদি বাধা আসে সে বাধার কারণটা কি, কজটা কি। টিকিউএম কি করে, টিকিউএম হচ্ছে তো হেল্পস প্রোভাইড এ সলিউশন টু দ্য প্রবলেম। যে প্রবলেমটা আমার হচ্ছে তো সে প্রবলেমটা কি সলিউশন আসতে পারে। কারণ একটা কথা সর্বদা মনে রাখবি, 99.99% জিনিসটা এটা মানে সত্যি জিনিস, যেটা কি যদি কোনো আমার প্রবলেম থাকে তাহলে সেইটাকে ওভারকাম করার জন্য সলিউশন আমার আছে, সলিউশন থাকতে বাধ্য। কিন্তু ম্যাটারটা করে কোথায়, ম্যাটারটা হচ্ছে আমার টাইম, সময়। সময় হচ্ছে সবথেকে বড় বন্ধু। কেউ হয়তো সে কাজটাকে তাড়াতাড়ি ওভারকাম করতে পারে, কেউ হয়তো দেরি করে করতে পারে, কেউ হয়তো তাড়াতাড়ি সলিউশন করলো, কারো হয়তো সলিউশনটা একটু দেরি করে এলো। কিন্তু ওই সঠিক সময়ের অপেক্ষা করা কিংবা সময়ের আগে গিয়ে সেটাকে সলিউশন করা, এটা মেন ব্যাপার। তো উইদিন যে টাইমের মধ্যে যে সলিউশন করতে পারবে, ঠিক আছে, যে তাড়াতাড়ি করতে পারবে, সে কোম্পানি তত বেশি উন্নতি করবে। আর লাস্টলি কি, সিন্স দ্য এমপ্লয়িজ ডু অল ইমপ্রুভমেন্ট, এবারে দেখ টোটাল যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে সেই ইমপ্রুভমেন্টটা আলটিমেটলি করছেটাকে, কার কারণে হচ্ছে। একটা প্রদীপ, একটা পিলসুজের উপরে যদি একটা প্রদীপ রাখা হয়, সে প্রদীপটা থেকে আমি তেল দিলাম, সেটা আমি কাপাস বা তুলো দিলাম, নিয়ে আমি সেটাকে জ্বালালাম, সেটাকে আমি লাইট করলাম, সেটাকে ইগনাইট করলাম, তো প্রদীপটা জ্বলছে। কিন্তু প্রদীপটাকে যে ধরে রেখেছে সেটা হচ্ছে নিচের পিলসুজ, মানে নিচের স্ট্যান্ড, তাই না। তো তার মানে কি কোম্পানির যারা টপে রয়েছে তারা দেখছে আমার কোম্পানি খুব ভালো রান করছে, তারা খুব খুশি, কোম্পানি হয়তো বিলিয়নসে লাখ ক্রোড়সে হয়তো কামাচ্ছে, হয়তো রেভিনিউ হেভি আসছে, খুব দারুণ। কিন্তু কোম্পানিকে লাস্টলি অতটা ইমপ্রুভমেন্ট এনে কারা দিল, সেটা হচ্ছে এমপ্লয়িজ। তো the employees do all the improvements, they need to be involved in the process of change. তো কি টিইআই হেল্পস এলিসিটস দিস ইনভলভমেন্ট। তো এখানে কি করে, এই টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট যে জিনিসটা এখানেই কাজ করে, যে এই যে কি করে জিনিসটা চেঞ্জ হচ্ছে প্রসেসগুলো, তো সব এমপ্লয়ি যেন এর কোনো চেঞ্জ প্রসেসের মধ্যে যেরকম আসে, যেরকম ব্যাংক, পোস্ট অফিসে আগে কি ছিল, ম্যানুয়াল ছিল, সব কিছু খাতায় ডায়েরিতে আগে সব নোট হতো, ঠিক আছে, লেজার বুক, তার জার্নাল বুক ইত্যাদি সব থাকতো, স্টক বুক, স্টক রেজিস্টার, জার্নাল রেজিস্টার সব কিছুতে। কিন্তু আস্তে আস্তে সেটা চেঞ্জ হয়ে 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 সেই যে জায়গাটা কে নিল, হচ্ছে কম্পিউটারাইজড সিস্টেম। এবারে ওটার সঙ্গে যদি মানে আবেশ যদি ইন্ডাকশন যদি ঠিক মতন হতে হয় প্রতিটা এমপ্লয়িকে, তাহলে প্রতিটা এমপ্লয়ির আমার ঠিক মতন আমার ইনভলভমেন্ট দরকার। আজকে যদি দুটো এমপ্লয়ি ধরে আমার ডেস্কটপ অপারেট করতে পারে, ঠিক আছে, তারা কপি পেস্ট করতে পারে, তারা হয়তো ঠিক মতন কাস্টমারের সঙ্গে বিহেভিয়ার রাখতে পারে অন দ্য পিক আওয়ার টাইমে, কিন্তু দেখা যাচ্ছে বাকি চারজন হয়তো ঠিক মতন কম্পিউটার চালাতে জানে না। তার মানে কি, তার মানে প্রতিটা এমপ্লয়ি ঠিক মতন আমি ইনভলভমেন্ট আমি ঘটাতে পারিনি। তো এই জায়গাটা কি হয়, এই টোটাল কোয়ালিটি ইনভলভমেন্টটা এখানে সেটাকে অ্যাপ্লাই করতে হয়, কী করে আমি ইনভলভমেন্টটা আমি সব জায়গায় আমি করাতে পারবো, যাতে সবকটা এমপ্লয়ি যেন ঠিক মতন আমার কাজ করে। তো এরপরে আসছে কি আমার হচ্ছে ব্রেন স্টর্মিং। তো ব্রেন স্টর্মিং পরে আরও জিনিস এখানে রয়েছে, ঠিক আছে, তবে গিয়ে যে আমার নেক্সট চ্যাপ্টার কি আসবে, যেটা হচ্ছে আমার পারপাস অফ হাউস কিপিং অ্যান্ড প্র্যাকটিস। ওকে, তো ব্রেন স্টর্মিং নিয়ে পরে আমি জাস্ট প্রথমে একটু জিনিস আমি বলে রাখছি, বাদবাকি চ্যাপ্টারটা আমি তোদেরকে নেক্সট ডেতে করাবো। আর তার সঙ্গে একটা জিনিস তোদেরকে জিনিসটা বলবো, যেটা হচ্ছে সিক্স সিগমা জিনিসটা কি, হোয়াট ইজ সিক্স সিগমা। তোরা তো নেটে তোরা চেক করতে পারিস, তোরা নেটে ইন্টারনেটে তোরা রিসার্চ করতে পারিস যে জিনিসটা নিয়ে কী বলা হয়ে থাকে, সিক্স সিগমা কোর্স কি। আমি তোদেরকে পরের দিন বলে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। তো ব্রেন স্টর্মিং মানে কি, যেরকম কথা বলিনি যে ব্রেন ওয়াশ, তো সেরকম হচ্ছে ব্রেন স্টর্মিং জিনিসটা কি বলছে, একটা সিম্পল সাধারণ একটা প্রযুক্তি যেটা কী জন্য ব্যবহার করা হয়, টু এনকারেজ গ্রুপ ক্রিয়েটিভিটি। ধরে টিম ওয়ার্ক যেটা হচ্ছে, তো আমার কি একটা গ্রুপ, টোটাল একটা গ্রুপ, একটা অনেকগুলো ইন্ডিভিজুয়ালের সমষ্টি, তো তারা যে নতুন কিছু জিনিস ইনোভেট করছে, জিনিস বার করছে, তারা নতুন কিছু জিনিস তারা তৈরি করছে, তো সেটা কী কী করে তাদেরকে আরও উৎসাহিত করা যায় যাতে আরও জিনিসটা আরও ভালো হয়। তো সেই যে সাধারণ প্রযুক্তিটা সেটাকে আমার কি বলা হয়, ব্রেন স্টর্মিং।
এটা কি করে? এটা হচ্ছে একটা ফর্মাল একটা অ্যাপ্রোচ, এগিয়ে যাওয়া, সাধারণ একটা জিনিস, নিয়ম মেনে, ঠিক আছে? সেটা কি হচ্ছে যে একটা কোনো এমপ্লয়ি, ধরনের এমপ্লয়ি একটা গ্রুপ রয়েছে, তো সেই এমপ্লয়ি গ্রুপ থেকে কি করে আরও বেশি বেশি আমি আইডিয়া, আরও প্ল্যান কি করে আমি সেখান থেকে আমি জেনারেট করবো, কী করে আরও বেশি নিয়ে আসবো শর্ট টাইমের মধ্যে, কত কম সময়ের মধ্যে, অ্যাজ নেসেসারি ইন একটা চোজেন, ইন এ চোজেন সাবজেক্ট। ধরে না একটা কোনো বিষয়, যেরকম এই যে এখন যে অক্সিজেন ক্রাইসিস চলছে, তো সব জায়গায় শুধু অক্সিজেন সরবরাহ চলছে, তো সব জায়গায় কী করছে, স্টিল প্ল্যান্ট থেকে কিংবা অন্য সব কারখানা থেকে লিকুইড অক্সিজেন সব সরবরাহ হচ্ছে। তার মানে কি, এবারে জিনিসটা কী হচ্ছে, এবারে তো কী করে আমি এত বেশি আমি অক্সিজেন সাপ্লাই করতে পারছি, হাউ? তো ওইখানে তো যারা এমপ্লয়িরা কাজ করছে, গ্রুপ অফ এমপ্লয়িজ, তো তাদেরকে কী করে আমি আরও উৎসাহিত করব, তাদেরকে কী করে আমি অ্যাপ্রোচ করব, যে তাদের মাথা থেকে হয়তো নতুন নতুন আইডিয়া বেরোবে, কম সময়ের মধ্যে বেরোবে, যে এই বিষয়টা, এটা আমার এখন গুরুত্বপূর্ণ, আমাদেরকে লিকুইড অক্সিজেন যেভাবে হোক আমাকে বেশি বেশি উন্নত, মানে উন্নত মানে কি, মানে নতুন প্রযুক্তির সাহায্যে আরও বেশি তৈরি করতে হবে, প্রোডাকশন করতে হবে, ঠিক আছে, যাতে আমি আরও বেশি সাপ্লাই করতে পারি শর্ট টাইমের মধ্যে। তো সেরকম একটা কোনো চোজেন সাবজেক্টের উপরে, যেখানে শর্ট টাইমের মধ্যে, যেখানে হয়তো আমার আরও বেশি আইডিয়াস আমার প্রয়োজন, তো তখন কি, তখন এই ব্রেন স্টর্মিং টেকনিকটাকে সেটাকে অ্যাপ্লাই করা হয় এমপ্লয়ীদের মধ্যে, যে কী করে আরও বেশি বেশি আইডিয়া ম্যানেজমেন্টের সামনে আসে, যাতে আরও বেশি উন্নতি। কারণ একটা কথা কি, যে সবাই সব জিনিসটা হয়তো জানে, আইডিয়া সবার মধ্যেই হয়তো রয়েছে, কম বেশি সবাই জানে, কিন্তু কি ওইটা হয়তো সঠিক পাথ পায় না, সঠিক রাস্তা পায় না, সেটাকে বেরিয়ে আসে, ঠিক না? যেরকম ড্যান্স কম্পিটিশন, টিভিতে যে ড্যান্স কম্পিটিশনগুলো দেখায়, সেখানে কি দেখতে পাই যে সবাই কিন্তু ড্যান্স করে, কিন্তু কারোর মধ্যে এরকম এরকম প্রতিভা থাকে, যে প্রতিভা হয়তো লুকিয়ে ছিল, সেটা হয়তো বেরিয়ে আসার জায়গা নেই। তার জন্য কি কি হয়, এ তো টিকটক বল বা ইনস্টা বল, ফেসবুক, সবাই তো নিজে নিজের প্রতিভাগুলোকে সামনে বার করে নিয়ে আসে। তো ঠিক সেই রকমই এমপ্লয়ীদের মধ্যে, গ্রুপ অফ এমপ্লয়ির মধ্যে কী করে বেশি বেশি আমি আইডিয়া বার করব, সেটাই হচ্ছে আমার শর্ট টাইমের মধ্যে, সেটাই হচ্ছে আমার কি ব্রেন স্টর্মিং। এইবারে এইগুলো কোন কোন সাবজেক্টের উপরে ব্যাপকভাবে সেগুলোকে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের উপরে ব্যবহার করতে পারি ইনক্লুডিং এগুলো, সেটা আমি তোদেরকে আবার নেক্সট ডেতে পড়াবো, নিয়ে তারপরে এই চ্যাপ্টারটা আমি এটাকে তোদেরকে শেষ করে দেবো, ঠিক আছে? তো আজকে আমি তোদেরকে যেটুকু পড়ালাম, এটা বুঝতে কোনো কিছু প্রবলেম হলো, কিছু অসুবিধা? আমার আওয়াজ পৌঁছচ্ছে? দীনবন্ধু, দীপ্তি, রূপেশ, উত্তম, শুনতে পাচ্ছিস তোরা? হ্যালো? হ্যাঁ স্যার। বাদ বাকিতে কোনো আওয়াজ পাচ্ছি না, কোনো অসুবিধা নেই তো? হ্যালো? না স্যার। ঠিক আছে, তাহলে আমি এখন রাখছি, আমি তোদেরকে একটা টাস্ক দেবো, সেই টাস্কটা সম্পূর্ণ করে দিবি, ঠিক আছে? আবার নেক্সট ডে দেখা হবে। স্যার আরো তো ক্লাস আছে ঠিক আছে, 4টার থেকে। ঠিক আছে, আমি দিচ্ছি, ছোট করে আমি দেবো, কম করে দেবো, সেটা করে সাবমিট করে দিই, ওকে? বেশি না। স্যার দেখছি, চেষ্টা ওকে, করছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তো রাখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম, ওয়েলকাম।